নমস্কার বন্ধুরা, দ্য স্টোরি টেলার অয়নে আপনাদের সকলকে স্বাগত জানাই। দ্য স্টোরি টেলার অয়ন আপনাদের জন্য নিয়ে আসে বিভিন্ন ঔপন্যাসিকের উপন্যাসসমূহ শ্রুতিপাঠ্য আকারে। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি লেখক শৈলেশ দে রচিত আমি সুভাষ বলছি উপন্যাসটির দ্বিতীয় খণ্ড। এই উপন্যাসটি লেখক 3টি খণ্ডে উপস্থাপনা করেছেন, যার প্রথম খণ্ডটি আমি ইতিমধ্যে আমার চ্যানেলে প্লেলিস্ট আকারে রেখেছি এবং দ্বিতীয় খণ্ডের পূর্ববর্তী পর্বগুলো আমার চ্যানেলে প্লেলিস্ট আকারে রয়েছে। তো আমার শ্রোতা বন্ধুদের অনুরোধ থাকবে সেই সমস্ত পর্বগুলি একবার শুনে নেওয়ার জন্য, তাহলে আজকের ঘটনা পরম্পরা বুঝতে সুবিধা হবে। আর পাঠটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক শৈলেশ দে রচিত আমি সুভাষ বলছি উপন্যাসের দ্বিতীয় খণ্ডের পরবর্তী অংশ। কিন্তু একটা প্রশ্ন, লোক হিসেবে মহাবীর সিং ধিলন যে রীতিমতো সন্দেহজনক, সে খবর কি সেদিন তাঁদের অজানা ছিল? এ প্রসঙ্গে মেজর জেনারেল চ্যাটার্জির কি বক্তব্য, শোনা যাক। Towards the end of the conference in Bangkok, a big dinner was given in honor of the delegates attending the Indian Independence Conference. I was sitting at one of the tables and overheard a confidential conversations between two high-ranking officers, both of whom tried to sabotage the movement, and one of whom has been actually reinstated in the British Indian Army. This was Major Mahavir Singh Dhillon, who was then acting as the Quartermaster General of the Supreme Command of the INA. I reported the matter later to Rasbihari Bose, India's Struggle for Freedom P23. দেখা যাচ্ছে জুন মাসে অনুষ্ঠিত ব্যাংকক সম্মেলন থেকেই মেজর সাহেবের আসল চেহারাটা ধরা পড়েছিল শ্রীযুক্ত চ্যাটার্জির কাছে। সভাপতি রাসবিহারীর কাছে সে কথা তিনি রিপোর্টও করেছিলেন যথাযথভাবেই। তাহলে জেনে শুনে সেই মানুষটিকে আবার পাঠানো হলো কেন এত বড় একটা কাজের দায়িত্ব দিয়ে? তবে কি রাসবিহারী এ সম্বন্ধে কোনো রকম সতর্ক করে দেননি মোহন সিংকে? দিয়েছিলেন বই কি, কিন্তু তাঁর সেই সতর্কবাণী কোনো কাজেই আসেনি। দ্য জিওসি ডিড নট কেয়ার টু রিসিভ ইনস্ট্রাকশনস ফ্রম দ্য প্রেসিডেন্ট রাসবিহারী বোস হিজ স্ট্রাগল ফর ইন্ডিয়াজ ইন্ডিপেন্ডেন্স পি 564। কিন্তু কেন, সে কথা পরে আসছি, আগে এই প্রসঙ্গ শেষ করে নিই, তারপর সব কিছুই তোমাকে খুলে বলবো এক এক করে। মোট 4 জন প্রাণ দিলেন ফাঁসি মঞ্চে। শুধু কি এই 4 জনই? গত বিশ্বযুদ্ধে এমনি কতজনকে যে ফাঁসির রজ্জুতে প্রাণ দিতে হয়েছিল, কে তার হিসেব রাখে? এসব খবর কেউ সেদিন জানতে পারেনি, জানানো হয়নি কাউকে। সব কিছুই করা হয়েছিল গোপনে, সবার অগোচরে। জানানো হয়েছিল অনেক পরে, যুদ্ধের শেষে। তাও বিস্তৃতভাবে কিছু নয়, শুধু সংখ্যাটাই প্রকাশ করা হয়েছিল সরকারিভাবে। যেমন 4th মাদ্রাজ উপকূলরক্ষী বাহিনীর বিদ্রোহের ঘটনা। আশ্চর্য, কেউ সেদিন জানতে পারেনি যে এত বড় একটা ঘটনা ঘটে গেছে ভেতরে ভেতরে। জানা গিয়েছিল 3 বছর বাদে, 1946 সালের মার্চ মাসে, এক প্রশ্নোত্তরের পরিপ্রেক্ষিতে।
জানা গিয়েছিল 3 বছর বাদে 1946 সালের মার্চ মাসে। এক প্রশ্নোত্তরের পরিপ্রেক্ষিতে সমর বিভাগের সেক্রেটারি সেদিন কেন্দ্রীয় পরিষদে স্বীকার করেছিলেন যে হ্যাঁ, এমনি একটা ঘটনা ঘটেছিল বইকি। এবার সে কাহিনী তোমাকে আমি বলবো মল্লিকা। 1943 সাল। ভারতের দিকে দিকে সেদিন নতুন দিনের সংকেত। সুদূর বার্লিন থেকে সুভাষ ডাক পাঠিয়েছেন সংগ্রামী জনগণের কাছে, সংগ্রাম আসন্ন, সবাই প্রস্তুত হও, দিন আগত ওই। উপকূল রক্ষী বাহিনীর বাঙালি তরুণবৃন্দ সে আহ্বান শুনেছেন বিভিন্নভাবে, বিভিন্ন তারিখে। Countrymen, when the British Empire is disappearing, the day of India's deliverance approaches. I want to remind you that in the year 1857 began India's first war of independence. In May 1942 has begun her last war of independence. Geared up your loins. দ্য আওয়ার অফ ইন্ডিয়াস স্যালভেশন ইজ অ্যাট হ্যান্ড। শুনেছেন নিজের হাতে গড়া সেনাবাহিনীর উদ্দেশ্যে সুভাষের সেই উদাত্ত আহ্বান। ব্রেভ সোলজার্স, টুডে ইউ হ্যাভ টেকেন অ্যান ওথ দ্যাট ইউ উইল গিভ ফাইট টু দ্য enemy till the last breath of your life under the national tricolor. From today, you are the soldiers of the Indian National Army of Free India. You have volunteered to shoulder the responsibility of 40 crores of Indians. From today, your mind, might and money belong to the Indian nations. Oh friends, you have the honor to be the pioneer soldiers of Azad Hind Fauj. Your names will be written in golden letters in the history of Free India. আর এক প্রান্ত থেকে শুনেছেন মহানায়ক রাসবিহারী বসুর সংগ্রামের ডাক। Independence India must have, because her independence is essential for the regenerations of the whole world. It is not the end in itself, but it is a means to an end, and that end is the destructions of imperialism and militarism and the creations of a better world for all to live in. শুনে শুনে ক্রমশ চঞ্চল হয়ে উঠলেন উপকূল বাহিনীর স্বাধীনতাকামী তরুণবৃন্দ। সাম্রাজ্যবাদ নিপাত যাক, সামনে দুরন্ত সংগ্রামের দিন, কেউ আমরা পিছিয়ে থাকব না। আসন্ন সেই সংগ্রামের দিনে সবাই প্রস্তুত হও। হঠাৎ সেদিন 18 এপ্রিল বাস্তবের রূঢ় স্পর্শ নেমে এলো আকস্মিকভাবে। কী যে হলো কিছুই বোঝা গেল না, কিছুই জানা গেল না। শুধু অস্পষ্ট ভাষাভাবে শোনা গেল বেশ কিছু সংখ্যক বাঙালি তরুণকে নাকি গ্রেপ্তার করা হয়েছে। মানকুমার বসু ঠাকুর তাঁদের অন্যতম। মানকুমার বসু ঠাকুর, রক্ষী বাহিনী অবাক। এ যে অবিশ্বাস্য কথা, কারণ এমন মেধাবী তরুণ উপকূলরক্ষী বাহিনীতে সত্যিই বিরল। মোট 13 বার তিনি পরীক্ষা দিয়েছিলেন সামরিক ব্যাপারে। আশ্চর্য, প্রতিবারই প্রথম। তাঁকে কেন গ্রেপ্তার করা হলো এভাবে? কি তাঁর অপরাধ? মহামানব ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহের প্রচেষ্টা। আসামি সংখ্যায় মোট 12 জন। মানকুমার বসু ঠাকুর, দুর্গাদাস রায়চৌধুরী, নন্দকুমার দে, চিত্তরঞ্জন মুখার্জি, ফণীভূষণ চক্রবর্তী, নিরঞ্জন বড়ুয়া, সুনীল মুখার্জি, কালীপদ আইচ, নীরেন মুখার্জি, আব্দুল রহমান, আর.এন. ঘোষ এবং এ.কে. দে। 6 জুলাই শুরু হলো বিচার। প্রকাশ্য আদালতে নয়, ব্যাঙ্গালোরের সেন্ট অ্যান্ড্রুজ চার্চে অনুষ্ঠিত সামরিক আদালতে, সবার অলক্ষ্যে, অতি সংগোপনে। পরবর্তীকালে পবিত্র রায়, অমর সিংহ গেল, হরিদাস মিত্র ও জ্যোতিষ বসুর বেলায়ও তাই হয়েছিল মল্লিকা। তাঁদের জন্য আদালত বসানো হয়েছিল ক্যামাক স্ট্রিটের একটা বাড়িতে, সে কথা পরে আসবে। রায় দেওয়া হলো 5ই আগস্ট।
যা আশঙ্কা করা গিয়েছিল তাই হলো। প্রথমোক্ত 9 জনকে দেওয়া হলো মৃত্যুদণ্ড। আব্দুল রহমান ও আর এন ঘোষকে যাবজ্জীবন দ্বীপান্তর, একে দের 7 বছর সশ্রম কারাদণ্ড। 27 সেপ্টেম্বর 1943 সাল। ফাঁসি মঞ্চ প্রস্তুত। পরাধীন দেশে দেশপ্রেমের একমাত্র শাস্তি মৃত্যু। সেই দেশপ্রেমের অপরাধে এবার তাঁদের হত্যা করা হবে ফাঁসির রজ্জুতে ঝুলিয়ে। বন্দীরা নির্বিকার, একে অন্যকে আলিঙ্গন করে একসঙ্গে সবাই মিলে তারা সুর তুললেন বন্দে মাতরম, বিপ্লব দীর্ঘজীবী হোক, আজাদ হিন্দুস্তান জিন্দাবাদ, নেতাজি সুভাষচন্দ্র বসু জিন্দাবাদ। চোখের পলকে শেষ হয়ে গেল 9টি বিপ্লবী তরুণের জীবন নাট্য। কাউকে সে খবর জানতে দেওয়া হলো না, এমনকি সংবাদপত্রগুলিকে পর্যন্ত নয়। জানানো হলো পুরো 3 বছর বাদে 1946 সালের 18ই মার্চ কেন্দ্রীয় ব্যবস্থা পরিষদে। সামরিক পত্র থেকেই তার বিবরণ এখানে তুলে দিচ্ছি। 18ই মার্চ অদ্য কেন্দ্রীয় ব্যবস্থা পরিষদে প্রশ্নোত্তরে স্বরাষ্ট্র সচিব স্যার জন থর্ন জানান যে গত যুদ্ধের সময় শত্রু গুপ্তচর অর্ডিন্যান্সে মাদ্রাজ, দিল্লি ও কলকাতায় 42 জনকে গ্রেপ্তার করা হয়। ইহাদের মধ্যে 27 জনের মৃত্যুদণ্ডাদেশ, 1 জনের 5 বৎসর সশ্রম কারাদণ্ড হয় এবং বাকি 14 জন মুক্তি পায়। 27 জন মৃত্যুদণ্ডাজ্ঞা প্রাপ্ত ব্যক্তির মধ্যে 14 জনের মৃত্যুদণ্ড রোহিত করিয়া যাবজ্জীবন দ্বীপান্তরের আদেশ হয় এবং বাকি 13 জনের ফাঁসি হয়। খবর শুনে স্তম্ভিত হয়ে গেল গোটা ভারতবর্ষ। আশ্চর্য, সবার অলক্ষ্যে এতগুলো তরুণকে ফাঁসি দেওয়া হলো, অথচ এতদিনের মধ্যেও সে খবর কাউকেও জানতে দেওয়া হলো না। এ বিশ্বাস করাও শক্ত। এ প্রসঙ্গে সরকারের অবিমর্শকারিতাকে ধিক্কার দিয়ে সেদিন বাংলা সাময়িক পত্রিকার সম্পাদকীয় কলমে কী লেখা হয়েছিল শোনো। যুদ্ধের সময় মাদ্রাজের কেল্লায় ভারতীয় গোলন্দাজ বাহিনীর 9 জন সৈনিক জমাদার মানকুমার বসু ঠাকুর, এন কে দে, হাবিলদার ডি ডি রায়চৌধুরী, হাবিলদার এস কে মুখার্জি, হাবিলদার এন বড়ুয়া, নায়ক পি চক্রবর্তী, নায়ক সি মুখার্জি, গানার কে পি আইচ ইহাদিগকে ফাঁসি দেওয়া হইয়াছে। আর গানার আব্দুল রহমান, গানার আর এন ঘোষ ইহাদিগকে যাবজ্জীবন দ্বীপান্তর দণ্ডে এবং গানার এ কে দেকে 7 বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইয়াছে বলিয়া নয়াদিল্লি হইতে প্রাপ্ত একটি সংবাদে জানা গিয়াছে। ইহারা সকলেই তরুণ, ইহাদের বয়স 17 বৎসর হইতে 24 বৎসরের মধ্যে। প্রকাশিত নামের তালিকা হইতে ইহাও মনে হয় ইহারা সকলেই বাঙালি। শোনা যায় সামরিক আদালতে সরাসরি বিচারের দ্বারাই ইহাদের প্রতি দণ্ড বিধান করা হয়। বলা বাহুল্য, বাহির হইতে আত্মপক্ষ সমর্থনের জন্য ইহাদিগকে কোনরূপ সুযোগ প্রদান করা হয় নাই। এই মামলা সম্পর্কে ইহাদের আত্মীয় স্বজনেরাও যে ইহাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করিবার কোনো সুবিধা পাইয়াছিলেন তাহাও মনে হয় না। সুতরাং লোকচক্ষুর অন্তরালে কারা কক্ষের মধ্যেই সব কিছু সমাধা হইয়াছে। ইহারা কি অপরাধ করিয়াছিলেন নিশ্চিতভাবে জানিবার উপায় নাই। তবে সংবাদ পাঠ করিয়া মনে হয় পরাধীন দেশে যাহা সর্বাপেক্ষা দণ্ডনীয় অপরাধ সম্ভবত সেই শ্রেণীরই ছিল। কারণ সংবাদে দেখিতে পাই ফাঁসির রজ্জু গলায় পরিবার আগেই প্রাণদণ্ডে দণ্ডিত যুবকেরা পরস্পরকে আলিঙ্গন করেন এবং জাতীয় সঙ্গীত গান করিতে করিতে ফাঁসি মঞ্চে গিয়া দাঁড়ান। এতগুলি বাঙালি যুবকের অকাল মৃত্যুর এই সংবাদ এমন আকস্মিকভাবে পাইয়া বাঙালি সমাজ স্তম্ভিত এবং ব্যথিত হইয়া পড়িয়াছে। ভিতরের ব্যাপার গোপন থাকাতে এই বেদনা সমধিক প্রগাঢ় আকার ধারণ করিয়াছে। কারা প্রাকারের অন্তরালে এই যে সব ব্যাপার ঘটিয়াছে এগুলি গোপন রাখিবার জন্য সরকারের আগ্রহের কারণ কি থাকিতে পারে আমরা বুঝি না, অথচ আমরা অনেক ক্ষেত্রে তাহাদের এমন একটা আগ্রহের পরিচয় পাইতেছি। কারাগারে গোপন কক্ষে ভারতের স্বদেশপ্রেমিক সন্তানদের বন্ধন পীড়নের পরিসমাপ্তি ঘটাইতে ভারতবাসীরা কৃত সংকল্প হইয়াছে। আমলাতন্ত্র যদি এ সত্য এখন উপলব্ধি না করিয়া থাকেন তবে তাহারা নিজেদের অনর্থ নিজেরাই ডাকিয়া আনিবেন। মানব ধর্মের অগ্নিময় বেদনাকে আর এদেশে কারচুপির দ্বারা প্রশমিত করা চলিবে না। মানব ধর্মের অগ্নিময় বেদনাকে আর এদেশে কারচুপির দ্বারা প্রশমিত করা চলিবে না।
সাপ্তাহিক দেশ 30শে মার্চ 1946 সাল। মল্লিকা, ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, বাইরের লোকে বলে ভিখারির দেশ, কারণ ভিক্ষাবৃত্তি নাকি আজ আমাদের একমাত্র সম্বল। সেই ভিক্ষালব্ধ অর্থ থেকেই কোটি কোটি টাকা খরচ করে আজ পৃথিবী জুড়ে ঢাক পেটানো হচ্ছে যে বিনা যুদ্ধে বিনা রক্তপাতে সম্পূর্ণ অহিংস পন্থায় নাকি আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। তাই যদি হয় তবে বিপ্লববাদের অর্ধ শতাব্দীব্যাপী ইতিহাসে এই যে শত শত শহীদের কথা লেখা রয়েছে, এরা কারা? বিংশ শতাব্দীর দুঃসহ অভিশাপ থেকে দেশকে ভারমুক্ত করার জন্য ওই যে ইম্ফলের রণাঙ্গনে ওঁদেরই উত্তর পুরুষ হাজার হাজার স্বাধীনতা কামী তরুণ প্রাণ চির নিদ্রায় ঘুমিয়ে রয়েছেন, ওরাই বা কারা? স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ওরা কি বিগত বিস্তৃত মৃত কতকগুলি ফসিল মাত্র? দুই যন্ত্র দুই সুরে বাঁধা থাকলে এক রাগিণীতে আলাপ করা চলে না। প্রমাণ রাসবিহারী আর মোহন সিং। রাসবিহারী দীর্ঘ দিনব্যাপী জাপানবাসী, জাপানিদের সব কিছুই তাঁর নখদর্পণে। সর্বোপরি নিজে তিনি একজন প্রথম শ্রেণীর রাজনীতিবিদ। কী করে যে কূটনীতির সাহায্যে কার্যোদ্ধার করতে হয় সে সম্বন্ধে তিনি রীতিমতো অভিজ্ঞ। অন্যদিকে মোহন সেন একজন যোদ্ধা মাত্র, কূটনীতি সম্বন্ধে কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতাই তাঁর নেই। ফলে যা হওয়া স্বাভাবিক তাই হলো। দেখতে দেখতে একদিন বিচ্ছেদের প্রাচীর গড়ে উঠল দুজনের মধ্যে, অথচ শুরু হয়েছিল চমৎকার। ব্যাংকক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল জুন মাসে। তারপর শুধু কাজ আর কাজ। স্বাধীনতার স্বপ্নে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিটি মানুষ তখন উন্মত্ত যেন। সম্মেলনে গৃহীত প্রস্তাব অনুযায়ী দেখতে দেখতেই লীগের শাখা গড়ে তোলা হলো শহরে বন্দরে সর্বত্র। সেই সঙ্গে শুরু হলো এক টানা প্রচারের কাজ। প্রধান হাতিয়ার সিঙ্গাপুর এবং সাইগন রেডিও। সিঙ্গাপুর রেডিও থেকে লীগের যাবতীয় কার্য পরিচালনার দায়িত্ব তখন মেজর ইরশাদ আলী শাহেজাদার উপর। কর্নেল ঈশান কাদির, কর্নেল নাগার, কর্নেল হাসান প্রমুখ কয়েকজন নিয়েছেন সাইগন রেডিওর দায়িত্ব। তাছাড়া সংবাদপত্র, সিঙ্গাপুর থেকে ভারতের বিভিন্ন ভাষায় প্রচারিত দৈনিক আজাদ হিন্দ পত্রিকা তো তখন বলতে গেলে প্রতিটা ভারতবাসীর হাতে হাতে। সেই সঙ্গে অসংখ্য পুস্তক পুস্তিকা। সেনাবাহিনীর পরিকল্পনা আপাতত 3টি: গান্ধী রেজিমেন্ট, আজাদ হিন্দ রেজিমেন্ট আর নেহেরু রেজিমেন্ট। সেই সঙ্গে স্পেশাল সার্ভিস গ্রুপ, ইন্টেলিজেন্স গ্রুপ, রিইনফোর্সমেন্ট গ্রুপ, রেজিমেন্ট অফ ফিল্ড ফোর্স, আর্টিলারি ইউনিট, সাঁজোয়া গাড়ি ইউনিট, ইঞ্জিনিয়ারিং ইউনিট, মেডিকেল অ্যাড পার্টি, বেস হাসপাতাল ইত্যাদি। গড়ে তোলা হলো অফিসার্স ট্রেনিং স্কুল। আজাদ হিন্দ ফৌজের জন্য আরও অফিসার দরকার হবে ভবিষ্যতে, এখন থেকেই তাঁদের তৈরি করে নেওয়ার প্রয়োজন। অসামরিক লোকদের ট্রেনিংয়ের জন্য বিরাট শিক্ষা শিবির গড়ে তোলা হলো কুয়ালালামপুরে আর একটি পেনাংয়ে। 1 সেপ্টেম্বর 1942 সালে আজাদ হিন্দ ফৌজ গঠিত হলো আনুষ্ঠানিকভাবে। ঠিক হলো বাহিনী পরিচালিত হবে একটি কাউন্সিল অফ অ্যাকশন বা সংগ্রাম পরিষদের নির্দেশে, যার মধ্যে রয়েছেন মোহন সিং, এন রাঘবন, কে.পি. মেনন, কিউ গিলানি প্রমুখ সদস্যবৃন্দ। এবার সবার ওপরে সভাপতি রাসবিহারী বসু স্বয়ং। ব্রিটিশ র্যাঙ্ক পরিত্যাগ করে সবাইকে সেদিন ভূষিত করা হলো নতুন মর্যাদায়। সভাপতির আদেশে মোহন সিংকে করা হলো জেনারেল, আজাদ হিন্দ ফৌজের জিওসি, ক্যাপ্টেন থেকে জেনারেল। সত্যিই দুর্লভ নজির, কারণ জেনারেল হতে গেলে তার আগে অনেকগুলো র্যাঙ্ক পার হওয়া দরকার, কিন্তু মোহন সিংয়ের পক্ষে তাও সেদিন সম্ভব হয়েছিল সভাপতি রাসবিহারী বসুর দাক্ষিণ্যে। যদিও মোহন সিংয়ের চাইতেও অনেক সিনিয়র অফিসার সেদিন ছিলেন আজাদ হিন্দ বাহিনীতে, যেমন কর্নেল গিল, কর্নেল ভোঁসলে, মেজর মেহতাব সিং, মেজর ভগত প্রমুখ প্রথম সারির অফিসারবৃন্দ। কিন্তু কেউ সেদিন আপত্তি করেনি এ নিয়ে, কারণ সবারই সেদিন একমাত্র লক্ষ্য ছিল স্বাধীনতা। সেখানে কে ছোট কে বড় সে প্রশ্ন অবান্তর, কিন্তু সেই হলো কাল। মাত্র কয়েকদিন, তারপরে আস্তে আস্তে একদিন দেখা গেল যে মোহন সিং আর আগেকার সেই মোহন সিং নেই। নিজের অজ্ঞাতেই কখন তিনি ভারসাম্য হারিয়ে ফেলেছেন অত্যধিক ক্ষমতা হাতে পেয়ে। বিরোধের প্রথম সূত্রপাত মোহন সিংয়ের একটি সিদ্ধান্ত নিয়ে। হঠাৎ একদিন জানা গেল তিনি নাকি জাপানি কর্নেল ইয়াকুরোর ইচ্ছানুসারে বর্মায় একদল সৈন্য পাঠিয়েছেন সংগ্রাম পরিষদকে না জানিয়ে।
খবর শুনে অত্যন্ত ক্ষুণ্ণ হলেন সভাপতি রাসবিহারী বসু এবং সংগ্রাম পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ। জিওসি হলেও সেনাবাহিনী সম্বন্ধে কোনো কিছু সিদ্ধান্ত নেবার অধিকার মোহন সিংয়ের একার নয়, সংগ্রাম পরিষদের। সেখানে এন রাঘবন মেনন, গিলানি প্রমুখ সদস্যবৃন্দ রয়েছেন। সর্বোপরি রয়েছেন পরিষদের সভাপতি রাসবিহারী বসু স্বয়ং। তাঁদের না জানিয়ে মোহন সিং নিজ দায়িত্বে বর্মায় সৈন্য পাঠাতে গেলেন কোন অধিকারে? রাসবিহারীর নিজের ভাষায় In the latter part of November, it came to light that Mr. Mohan Singh, as GOC of the INA, had arranged with the Akura Kikan for the transport of some INA troops to Burma for the purpose of training. An advance party was sent by the GOC to Rangoon without the consent of the Council of Action. Naturally, the Council of Action wished to know about the move in greater detail and was not prepared to sanction movement of troops without its knowledge. I regret to have to say that in matters connected with the INA, the GOC arrived at important decisions without reference to the Council of Action. In fact, the Council was kept almost in darkness with regard to various important activities of the INA, a state of affairs which were tried to rectify. I thought it was vitally important that the Council of Actions should immediately take control of the policy regarding the army, and all questions of major importance should be decided by the council and not by the GOC. I had to write to Colonel Yakura to that effect so that no further mistakes would be committed. Rasbihari Bose, His Struggle for India's Independence, p. 228. ভুল স্বীকার করলেন জিওসি মোহন সিং। কথা দিলেন ভবিষ্যতে এ ধরনের আর কোনো কাজ তিনি করবেন না, সংগ্রাম পরিষদকে না জানিয়ে। General Mohan Singh could give no satisfactory reply and apologized for not informing the Council of Action and promised in future to refer such matters to the Council. My memories of INA and its Netaji, Major General Shahnawaz Khan, P51. তবু কোনো সুরাহা হলো না। আবার গোলমাল বাঁধল ব্যাংকক সম্মেলনে গৃহীত প্রস্তাব নিয়ে। ব্যাংকক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল জুন মাসে। তারপর কয়েক মাস কেটে গেছে, তবু কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি জাপ সরকারের কাছ থেকে। যা পাওয়া গেছে সবই অস্পষ্ট বাসা উত্তর। কেন ওদের এই বেমানান নিঃশব্দতা? না, আর আমরা দেরি করতে রাজি নই, আমরা স্পষ্ট উত্তর চাই। যথাসময়ে একটি চিঠি পাঠানো হলো কর্নেল ইয়াকুরোর কাছে। ব্যাংকক সম্মেলনে গৃহীত প্রস্তাব সম্বন্ধে তোমাদের জাপ সরকারের কী বক্তব্য তা আমরা জানতে চাই। আর আমরা দেরি করতে রাজি নই, হ্যাঁ কিংবা না, যা হয় আমাদের ঝটপট বলে দাও, বোঝাতে চেষ্টা করলেন কর্নেল ইয়াকুরো। এ চিঠি টোকিও পাঠানোর অর্থই হলো দুপক্ষের মধ্যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়া। তার চাইতে এটা তোমরা প্রত্যাহার করে নাও, আমি খোঁজ নিয়ে দেখছি যে কি ব্যাপার। তাই মেনে নিলেন সংগ্রাম পরিষদ। বেশ, তাই হোক, দেখা যাক আর কিছুদিন অপেক্ষা করে। কিছুদিন চুপচাপ, তারপর আবার সেই একই প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠল নভেম্বরের মাঝামাঝি সময়ে। আমরা স্পষ্ট জবাব চাই, নয়তো আমরা আমাদের পথ দেখতে বাধ্য হব। না, বাধা দিলেন রাসবিহারী, অধৈর্য হয়েও না। অনেক কষ্টে আমরা একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছি, এ সময় মাথা গরম করে সব কিছু পণ্ড করে দিও না। অবস্থাটা ভেবে দেখো একবার, কি আছে আমাদের, কতটুকু আমাদের শক্তি, উপযুক্ত সমসম্ভারী বা আমাদের কোথায়? ইচ্ছা করলে বর্মা দখলের সঙ্গে সঙ্গে অনায়াসে তারা ঢুকে যেতে পারত ভারতের অভ্যন্তরে। সে শক্তিও তাদের ছিল, তবু তারা তা করেনি আমাদের মুখ চেয়েই।
They can even smash Britain's inadequate defenses in India without as much as crossing the borders, but they are holding their hand in the hope that Indians themselves will rise and drive the alien forces out of the country and establish a free India without their intervention. Raspberry Bose, his struggle for India's independence, p. 188. সুতরাং নিশ্চিন্ত থাকো যে জাপান আমাদের সাহায্য করবেই, আমাদের মুখ চেয়ে করবে না, নিজের গরজেই করবে, করতে বাধ্য, না করে যাবে কোথায়? কারণ শত্রু আমাদের এক, সে শত্রুকে ধ্বংস না করা পর্যন্ত তারই বা নিশ্চিন্ত হবার পথ কোথায়? সুতরাং ধৈর্য ধরো, এ সময় চাই শুধু একটু বুদ্ধি, একটু কূটনীতি, দেখবে যে কোনো কিছুরই অভাব হবে না। তাছাড়া জাপান এখন বিভিন্ন রণাঙ্গনে যুদ্ধ নিয়ে ব্যস্ত। এ সময় এত বড় একটা ব্যাপার সম্বন্ধে সিদ্ধান্ত নিতে তাদের তো একটু দেরি হবেই। সবাই শান্ত হও, দরকার হলে জাপ মন্ত্রিসভার সঙ্গে বোঝাপড়া করার জন্য আমি নিজে টোকিওতে যাব রাঘবনকে নিয়ে, কথা দিলাম। 29 তারিখে আবার চিঠি দেওয়া হলো কর্নেল ইয়াকুরুকে। আমাদের কথা শেষ, এবার তোমাদের কিছু বক্তব্য থাকলে জানাও, নয়তো এই শেষ। 4 ডিসেম্বর জেনারেল মোহন সিং, কর্নেল গিলানি, রাঘবন মেনন, কর্নেল এন.এস. গিল প্রমুখ সবাই গিয়ে সিঙ্গাপুরের সিভিউ হোটেলে মিলিত হলেন রাসবিহারীর আহ্বানে। বক্তব্য সেখানে একটাই, জাপানকে 1 জানুয়ারির মধ্যে জবাব দিতে হবে, অন্যথায় আমরা সবাই পদত্যাগ করব আইএনএ থেকে। না, এবারও বাধা দিলেন রাসবিহারী, মনে রেখো, ভাঙা সহজ কিন্তু গড়া সহজ নয়। আইএনএ ভেঙে দিলে ওদের কিছু এসে যাবে না, তাতে ক্ষতি হবে আমাদেরই। সুতরাং তোমরা আমাকে জানুয়ারি মাসের শেষ তারিখ পর্যন্ত সময় দাও, কথা দিচ্ছি, তার মধ্যে যা হোক একটা বোঝাপড়া আমি করবই। শুধু এই কটা দিন ধৈর্য ধরে থাকো। সবাই সে কথা মেনে নিলেন এক বাক্যে। ঠিক আছে, তাই হবেই, জানুয়ারি মাস পর্যন্ত আমরা অপেক্ষা করব আপনার কথা মতো। কিন্তু পরদিনই শোনা গেল অন্য কথা। না, আমরা অপেক্ষা করে থাকতে পারবো না, যা করার ওই 1 জানুয়ারির মধ্যেই করতে হবে, নয়তো আইএনের কোনো ব্যাপারে আমরা নেই। রাসবিহারী নিজের কথায়, অন দ্য 4th December, at my request, the members of the council agreed to give me time till the end of January 1943 to enable me to obtain full and satisfactory assurance from the Japanese government. I was glad that I was given further time to attempt at a solution of those difficult questions before my colleagues resigned. The next morning, that is on 5th December, I was surprised, therefore, to hear from Mr. Mohan Singh, Colonel Gillan, and Sri K.P.K. Menon that, notwithstanding the previous day's decisions, they were not prepared to carry on the movement unless an assurance was immediately given that a reply to Bangkok resolutions in detail would be obtained on or before 1st January 1943. As far as I know, there was no one in Malay capable of giving such an assurance. Moreover, it was ultimatum to the Japanese government which would have offended them. I then realized that an attempt was being made to obstruct the solving of the questions in issue in order to wreck the movement. This I was not prepared to agree to. I bid p. 229. 8 ডিসেম্বর সব কিছুর পরিসমাপ্তি ঘটল আকস্মিকভাবে। হঠাৎ সেদিন কর্নেল গিলের কাছে জাপানি মিলিটারি পুলিশ এসে হাজির। গুপ্তচর বৃত্তির অপরাধে তোমাকে গ্রেপ্তার করা হলো, চলো এবার বন্দিনিবাসে। ব্যাপারটা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছ মল্লিকা। এর মূলে রয়েছে সেই বিশ্বাসঘাতক মেজর মহাবীর সিং ধিলন, যে নাকি সামরিক তথ্য সংগ্রহের উদ্দেশ্যে ভারতে এসে শুধু নিজেই আত্মসমর্পণ করেনি, সেই সঙ্গে সহকর্মীদেরও ধরিয়ে দিয়েছিল ব্রিটিশের হাতে। কে সেদিন ভারতে পাঠানোর জন্য নির্বাচিত করেছিলেন সেই মহাবীর সিং ধিলনকে? করেছিলেন বন্দি শিবির সমূহের ডিরেক্টর এই কর্নেল গিল। সুতরাং আজ তাঁরও নিস্তার নেই। ফল হলো মারাত্মক।
সঙ্গে সঙ্গেই মোহন সিং এবং সংগ্রাম পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন সভাপতি রাসবিহারীর কাছে। গিলের গ্রেপ্তারের ব্যাপারটা আমাদের কাছে মস্ত বড় একটা আঘাতস্বরূপ, সুতরাং আইএনের কোনো ব্যাপারে আমরা আর নেই। তারপরে স্থানীয় জাপানি কর্তৃপক্ষ মেজর ফুজিয়ারার কাছে গিয়ে কৈফিয়ত তলব করলেন মোহন সিং। কেন তোমরা গিলকে গ্রেপ্তার করেছো বলো? আমি জানি গিল একজন সত্যিকারের দেশপ্রেমিক। সে যে ব্রিটিশের গুপ্তচর তার কোনো প্রমাণ আছে তোমাদের কাছে? আছে, অত্যন্ত বিনয় সহকারে জবাব দিলেন মেজর ফুজিয়ারা। আমি দুঃখিত যে আমাকেই এই অপ্রিয় কাজটা করতে হয়েছে, কিন্তু বিশ্বাস করো যে এ ব্যাপারে আমি নিরুপায়। মেজর ফুজিয়ারা প্রদত্ত প্রমাণগুলোর মধ্যে কোনটা যে সত্য আর কোনটা যে মিথ্যে সে সম্বন্ধে সুস্পষ্ট অভিমত দেওয়া আমার পক্ষে সম্ভব নয় মল্লিকা। তবে এ কথা ঠিক যে কতগুলি অভিযোগ সত্যিই গুরুতর, অনেক অভিযোগ, একটার পর একটা অসংখ্য। আরও আশ্চর্য যে এ সম্বন্ধে নির্দেশ এসেছে খোদ টোকিও থেকে। একবার নয় বারবার বক্তব্য সেই একই, গিলের ওপর কড়া নজর রাখো। সেই সঙ্গে টোকিও, সাইগান, ব্যাংকক, পেনাং, বর্মা ইত্যাদি স্থানে থাকাকালীন সময়ে তার সন্দেহজনক কার্যাবলীর বিস্তৃত বিবরণ। এ সম্বন্ধে তোমাকে আমি বিস্তৃতভাবে বলবো আরও পরে। এখন শুধু একটি মাত্র ঘটনার কথাই তুলে ধরছি তোমার সামনে। পরবর্তীকালে মালয় থেকে প্রকাশিত চলো দিল্লি গ্রন্থে এই প্রসঙ্গে কি বলা হয়েছে শোনো। অন দ্য 18th November 6 British officers landed by parachutes on Pegu and they were arrested. From investigations made after disappearing the British code, the Japanese authorities had come to the conclusions that Colonel Gill was a British agent. Those six parachutists confessed that they had three objects: to contact Colonel Gill and Major Dhillon, to spread confusion and distrust between the Japanese and the INA, to find the movements of the Japanese forces. Under the charges, Colonel Gill was taken for investigation. Cholo Delhi, A.C. Das and K.B. Subhai P82 অর্থাৎ 18 নভেম্বর তারিখে 6 জন প্যারাসুটবাহী ব্রিটিশ অফিসার ধরা পড়ে জাপানিদের হাতে, সঙ্গে সাংকেতিক ভাষায় লিখিত কিছু গোপনীয় কাগজপত্র। বিশ্বাসঘাতক মহাবীর সিং ধিলন এবং কর্নেল গিল এই দুজনের নামই বিশেষভাবে উল্লেখ করা ছিল সেই সব কাগজপত্রে। বন্দীরা সবাই অপরাধ স্বীকার বলেছেন তাদের উদ্দেশ্য ছিল মোট তিনটি: কর্নেল গিল এবং মেজর ধিলনের সঙ্গে যোগাযোগ করা, এক; দ্বিতীয়ত আইএনএ এবং জাপানিদের মধ্যে বিভেদ সৃষ্টি করা, এবং তৃতীয়ত জাপানি সৈন্য চলাচল এবং সামরিক তথ্য সংগ্রহ করা। বন্ধুরা, আশা করছি উপন্যাস পাঠটি ভালো লাগছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা শুনছেন শৈলেশ দে রচিত আমি সুভাষ বলছি উপন্যাসের দ্বিতীয় খণ্ডটি। আজ এ পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে আবারও হাজির হবে দ্য স্টোরি টেলার অয়ন খুব শীঘ্রই। সঙ্গে থাকুন।